হ্যালো আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। চলে এলাম বহুল প্রতীক্ষিত সুপারস্টার আল্লু অর্জুনের সম্প্রতি মুক্তি পাওয়া পুষ্পা দ্য রুল বা পুষ্পা মুভির দ্বিতীয় এপিসোড নিয়ে। একজন সাধারণ কর্মচারী কিভাবে হয়ে ওঠে আন্ডারওয়ার্ল্ডের কিং, আর সেই কিংকে থামাতে দেশের বড় বড় নেতাদেরও হিমশিম খেতে হয়। কিন্তু এই আন্ডারওয়ার্ল্ডের কিং বউয়ের কাছে কুপকার, বউয়ের আবদার পূরণ করার জন্য দেশের সিএমকেও পরিবর্তন করে ফেলে। কিন্তু এরপর কি হয়? সম্পূর্ণ মুভি দেখতে হলে দেখতে হবে আজকের এই ইন্টারেস্টিং মুভির এক্সপ্লেনেশন। গাইজ, সম্পূর্ণ এক্সপ্লেনেশন জুড়ে আমি আপনাদের বস ক্লিপ আছি আপনাদের সাথে। তাহলে গাইজ আর কথা বাড়াবো না, লেটস গো ফর দ্য এক্সপ্লেনেশন। মুভির শুরুতেই আমরা জাপানের একটা প্রাইভেট পোর্টের দৃশ্য দেখতে পাই। সেখানে রাখা কিছু কন্টেইনারে লাল চন্দন কাঠ ভরা। এই লাল চন্দন কাঠের মূল্য সম্পর্কে পুষ্পা ওয়ানে নিশ্চয়ই আপনারা ধারণা পেয়ে গেছেন। ওয়ার্কার্সরা যখন কন্টেইনার থেকে কাঠ বের করছিল তখন কাঠের সাথে পুষ্পাও বের হয়ে আসে। জাপানিরা পুষ্পাকে উল্টো করে রাখে। এরপর একজন ইন্ডিয়ান লোককে ডেকে এনে পুষ্পা কোথা থেকে এসেছে তা জিজ্ঞেস করতে বলে। লোকটা পুষ্পাকে জিজ্ঞেস করে, কোথা থেকে এসেছিস, কুই ইন্ডিয়া নাকি পাকিস্তান? পুষ্পা কোনো উত্তর না দিলে লোকটি জাপানি বসকে বলে, ও তো অ্যাটিটিউড দেখাচ্ছে, আমি শিওর ও ইন্ডিয়ান। জাপানিরা পুষ্পার গায়ে লাগানো চেইনটা একটু টান দিতেই তার পকেট থেকে একটা কাগজ পড়ে, আর একজন ওয়ার্কার সেই কাগজ উঠিয়ে দেখতে থাকে। পুষ্পার নাম লেখা। তখনই পুষ্পা নিজেকে ছাড়িয়ে জাপানিজদের সাথে মারপিট শুরু করে। আসলেই জাপানিরা পুষ্পাদের থেকে অবৈধভাবে লাল চন্দন কাঠ নিয়ে আসল মূল্য পরিশোধ করছিল না। এজন্যই পুষ্পা এবার নিজেই এসেছে এদের সাথে বোঝাপড়া করতে। পুষ্পা নিজের ইউনিক স্টাইলের সাথে এক এক করে সব জাপানিকে মারতে থাকে, আর নিজের লোকদের মার খেতে দেখে জাপানি বস নিজেই পুষ্পার সাথে ফাইট করতে আসে। পুষ্পা তার হাতে কিছুটা মার খেলে পরে তাকেই কুড়াল দিয়ে কুপিয়ে জখম করে ফেলে। এরপর তাকে কাঁধে তুলে নিয়ে শিপের একদম উপরে চলে যায়। এরপর সেখান থেকে তাকে পাথরে ঝুলিয়ে জিজ্ঞেস করে, আমার টাকা কোথায়? লোকটা ভয় পেয়ে বলে, আমার বসের কাছে। পুষ্পা বলে, তোর বসকে? লোকটা বলে, আমার বসের নাম হিরোশি। পুষ্পা বলে, আমি তোর বসেরও বস, পুষ্পা দা বস। তখনই আরও কিছু লোক এসে পুষ্পাকে গুলি করতে শুরু করে। এক পর্যায়ে হিরোশি এসে পুষ্পাকে টার্গেট করে শুট করলে এবার পুষ্পার গায়ে গুলি লেগেই যায়, আর পুষ্পা পানিতে পড়ে যায়। পুষ্পা পানিতে ডুবে যেতে থাকলে তার চোখে একটা ভীষণ ভেসে ওঠে। পুষ্পা যখন ছোট ছিল তখন গ্রামের বাচ্চারা তাকে অনেক বুড়ি করত। একদিন খেলার সময় বাচ্চাদের বল টানিতে পড়ে গেলে তারা পুষ্পার কাছে যায়। ছোট্ট পুষ্পাকে তারা বলটা উঠিয়ে আনতে বললে পুষ্পা বলে, আমি তো সাঁতার পারি না। ছেলেগুলো পুষ্পাকে রাগানোর জন্য বলে, তোর নাম কি রে? পুষ্পা বলে, মূলেকটি। পুষ্পা রাত। ছেলেগুলো বলে, তোর বাপের নাম কি? পুষ্পা বলে, মূলেকটি ভেঙ্কট্রামা। একটা ছেলে বলে, গ্রামের মানুষরা তো বলে ভেঙ্কট্রামা তোর বাপ নয়। পুষ্পা বলে, না, আমার মা বলেছে উনি আমার বাবা। ছেলেটা চালাকি করে বলে, আমরা কেউই কথা বিশ্বাস করি না। যদি পানি থেকে বলটা উঠিয়ে আনতে পারিস তাহলেই বিশ্বাস করি, বুঝে ভেঙ্কট্রামা তোর বাবা। ছোট্ট পুষ্পা তাদেরকে এই কথা বিশ্বাস করানোর জন্য পানিতে ঝাঁপ দেয়। এরপর কোনোরকম ডুবতে ডুবতে গিয়ে বলটা হাতে নেয়, কিন্তু সাঁতার না পারার কারণে পুষ্পা সেখানেই ডুবে যেতে থাকে, আর সেই বাচ্চাগুলো এটা দেখে ভয়ে পুষ্পাকে রেখে পালিয়ে যায়। তখনই পুষ্পার ঘুম ভেঙে গেলে পুষ্পা ঘুম থেকে আটকে উঠে বসে। অর্থাৎ এতক্ষণ যা দেখানো হয়েছে সবকিছু পুষ্পার স্বপ্ন ছিল। পুষ্পাকে এভাবে উঠতে দেখে তার ওয়াইফ শিবাল্লি তাকে জিজ্ঞেস করে, আপনার কি কিছু লাগবে স্বামী? পুষ্পা কোনো কথা না বলে বেলকনিতে গিয়ে দাঁড়ায়। শিবাল্লি বলে, কি হয়েছে স্বামী? খারাপ স্বপ্ন দেখেছেন? পুষ্পা বলে, যাদের জীবনের সত্যিটাই এত ভয়ানক সে আর কি দুঃস্বপ্ন দেখতে। শিবাল্লি কিছু না বলে তাকে জড়িয়ে ধরে। সিন শিফট হয়ে দেখা যায় পুষ্পার লোকদেরকে। পুষ্পা যে এখন এই সিন্ডিকেটের হেড হয়ে গেছে তা আমরা আগের পার্টেই জেনেছি। পুষ্পার লোকেরা জঙ্গলে কাঠ কাটতে যাবে বলে গাড়ির জন্য অপেক্ষা করছিল। এখানে আমরা সিনু নামের একটা ছেলেকে দেখতে পাই। একজন লোক সিনুকে বলে, তোর না আজ বিয়ে, আজকে কেন এসেছিস? সিনু বলে, আমার জন্য পুষ্পা ভাই বেশি জরুরি। আমার জায়গায় অন্য কাউকে নিয়ে আমি সেটা চাই না। এখানে আমরা ছদ্মবেশী পুলিশ অফিসার শেখাওয়াতকে দেখতে পাই। শেখাওয়াত যে কিনা এর আগেও পুষ্পাকে হাতে নাতে ধরতে বহুবার ব্যর্থ হয়েছে। তাছাড়া সে পুষ্পার হাতে মার খেয়ে অপমানিত হয়েছে, তাই এবার শেখাওয়াত এসেছে পুষ্পার উপর বদলা নিতে। শেখাওয়াত পুষ্পার লোকেদের সাথে গাড়িতে উঠে বসে। গাড়ি স্টার্ট দিলে এক লোক তাকে বলে, নতুন এসেছ নাকি? শেখাওয়াত মাথা নাড়িয়ে হ্যাঁ বলে। লোকটা বলে, মুখ এমন করে রেখেছিস কেন? পুলিশের ভয় পাচ্ছিস? ভয় পাস না, আমাদের পশু ভাই সব সামনে নেবে। ভাইকে দেখলে তো পুলিশও কাঁপে। ওই যে অফিসার শেখাওয়াতের কথা মনে আছে? কি ধোলাই টাইনে দিল, ও তো এখনও ঘর থেকে বের হয় কিনা কে জানে। দেখেছেন গান্ডুরা, এরা শেখাওয়াতের সামনেই শেখাওয়াতকে নিয়ে হাসাহাসি করছে। শেখাওয়াত তাদের সাথে তাল মিলায়। কিছুক্ষণ পর তারা গভীর জঙ্গলে চলে যায়। পুষ্পার লোকেরা কাট কাটতে যাবার আগে কিছু পূজা অর্চনা করে। এদিকে পুষ্পার ওয়াইফ শিবাল্লি মন্দিরে পুষ্পার নামে পূজা দিতে যায়। মন্দিরের পুরোহিত তার কাছে পুষ্পার গোত্রের নাম জানতে চায়, কিন্তু শিবাল্লি চুপ করে থাকে, কারণ শিবাল্লি জানে পুষ্পার বাবা তাকে কখনো নিজের সন্তানের পরিচয় দেয়নি। পুষ্পার সৎ ভাইও সেখানে উপস্থিত ছিল। পুষ্পার সৎ ভাই টিটকারি করে বলে, গোত্র থাকলে তো বলবে। মল্লিটি বংশে, কিন্তু তার বাবা তাকে থামিয়ে দিয়ে বলে, আমাদের বংশের নাম বলছো কেন? শিবাল্লি পুরোহিতকে বলে, ভগবানের কি কোনো গোত্র হয়? আমার স্বামীও আমার কাছে ভগবান, আপনি ভগবানের নাম নিয়েই পুজো করুন। পুষ্পার সৎ ভাই আরও কিছু টিটকিরি করে সেখান থেকে চলে যায়।
শিবাল্লির এতে খুব খারাপ লাগলো, সে চুপ করে থাকে। এদিকে জঙ্গলে শিখাওয়াত সবার সাথে মিলে অবৈধভাবে লাম চন্দন কাঠ কাটতে থাকে। সবাইকে টাকা দেওয়ার সময় যখন একজন লোক তার নাম জিজ্ঞেস করে, শিখাওয়াত বলে, আমার নাম শিখাওয়াত। নাম শুনে লোকটা একটু অবাক হয়ে জিজ্ঞেস করে, কি নাম বলেছ? শিখাওয়াত, বাওয়াল সিং। এবার সবাই অবাক হয়ে তার দিকে তাকায়। শিখাওয়াত ব্যাগ থেকে ওয়াকিটকি বের করে তার ফোর্সকে আসতে বলে আর নিজে তাদের দিকে কান ত্যাগ করে বলে, একবার নড়লেই গুলি করে দেব। এরপর শিখাওয়াতের ফোর্স আইসে চারিদিক থেকে ঘেরাও করে পুষ্পার সকল লোককে থানায় ধরে নিয়ে যায়। তাদের সাথে শিনুকেও তারা জেলে নিয়ে বন্দি করে রাখে। এদিকে শিনুর আজ বিয়ে, মণ্ডপে শিনুর জন্য সবাই অপেক্ষা করছে। কনের বাবা খবর নিয়ে জানতে পারে শিনুকে পুলিশ ধরে নিয়ে গেছে, এজন্য সে তার মেয়েকে অন্য একটা ছেলের সাথে বিয়ে দিতে চায়। কিন্তু শিনুর হবু ওয়াইফ বলে, এখনও লগ্ন শেষ হয়নি, সময় মতো শিনু চলে আসবে, পুষ্পা ভাই ওকে নিয়ে আসবে। কনের বাবা বলে, পুষ্পা ভাই সে একজন দিনমজুরকে ছাড়াতে কখনোই যাবে না। অন্যদিকে পুষ্পাকে দেখা যায় সে অলরেডি শিনুকে ছাড়িয়ে আনতে থানায় পৌঁছে গেছে। থানায় পুষ্পার এন্ট্রিটা দেখার মতো ছিল। পুষ্পাকে দেখে এসআই বলে, কে খবর পুষ্পা, এখানে কি কারণে আসলে? পুষ্পা বলে, আমার লোকদের ধরে নিয়ে এসেছ আর আমি আসব না? আমি শিনুকে ছাড়িয়ে নিতে এসেছি, আজ ওর বিয়ে। এসআই বলে, এটা এখন সম্ভব না। এই 230 জনের লোকের নামে এফআইআর লেখা হয়েছে, যদি একজনকেও ছাড়ি তো আমি ঝামেলায় পড়ব। পুষ্পা তার কথা না শুনে কনস্টেবলকে বলে শিনুকে নিয়ে আসতে। কনস্টেবল ভয়ে পেয়ে জানায় এখানে 2 জন শিনু রয়েছে। পুষ্পা 2 জনকেই নিয়ে আসতে চাইলে এসআই বলে, আমি এটা করতে পারবো না। সেখানে স্যার অনেক স্ট্রিক্ট হয়ে আছে, আর এসব কিছু এখন রুলসের বাইরে। পুষ্পা বলে, আপনার স্যালারি তো 10,000 টাকা, কিন্তু মেয়ের বিয়েতে 5 লাখ টাকা নিয়েছেন, সেটা কোন রুলসের মধ্যে পড়ে? এইখানের একজন সাধারণ কনস্টেবলের স্ত্রী 9 লাখ টাকা দিয়ে গয়না কিনতে পারে, সেটা কোন রুলসের মধ্যে পড়ে? একটা কথা বলে রাখি, এই পুরো এরিয়ায় এখন শুধু একটা রুলস চলবে, আর সেটা পুষ্পার রুলস। এরপর কনস্টেবল গিয়ে যেই শিনুর বিয়ে তাকেই নিয়ে আসে। পুষ্পা শিনুকে বিয়ের কাপড় দিয়ে সেটা পরে আসতে বললে তখনই পুষ্পা লক্ষ্য করে শিনুর গায়ে আঘাতের চিহ্ন। পুষ্পা বলে, এগুলো কিভাবে হয়েছে? শিনু বলে, এমনিতেই ভাই। পুষ্পা তার লোকদের কাছে গিয়ে দেখে সবার গায়ে আঘাতের চিহ্ন। ফ্ল্যাশব্যাকে দেখা যায় শিখাওয়াত এদেরকে এখানে নিয়ে আসার আগে প্রচণ্ড মেরেছে, এমনকি তার লোকের হাতে গুলিও করেছে। হাতে গুলি লাগা সেই লোক বলে, ওরা আমাদের শরীর থেকে রক্ত তো বের করতে পেরেছে, কিন্তু মুখ থেকে আপনার নাম বের করতে পারিনি। নিজের লোকদের এমন অবস্থা দেখে পুষ্পা প্রচুর রেগে যায় আর বলে, আমি আমার সব লোককে নিয়ে যাব। এসআই পুষ্পার কাছে এসে রিকোয়েস্ট করে বলে, স্যার আমাদের চাকরি চলে যাবে, এমনটা করবেন না প্লিজ। পুষ্পা বলে, আচ্ছা, তাই আমি কারো ক্ষতি করতে চাই না। এরপর পুষ্পা সকলকে লাইনে দাঁড় করায় আর এক এক করে সবাইকে তাদের চাকরি করে সারা জীবনে যত টাকা বেতন পেত সব একসাথে দিয়ে দেয়। বাহ, চাকরি না করে সারা জীবনের বেতন পেয়ে গেল। ইস, আপনিও কি এরকম পেতে চান নাকি কমেন্ট করে জানায়েন। শিখাওয়াত পুলিশ স্টেশনে এসে দেখতে পায় পুরো স্টেশন খালি। একজন ইন্সপেক্টর এসে শিখাওয়াতকে পুষ্পার ব্যাপারে সবকিছু বলে। শিখাওয়াতের সাথে থাকার পুলিশ সেই ইন্সপেক্টরকে দেখে বলে, যাক, অন্তত একজন ইমানদার অফিসার থানায় আছে। সেই ইন্সপেক্টর বলে, কিসের ইমানদার? আমিও পুষ্পার থেকে টাকা নিয়েছি, আমি অপেক্ষা করছিলাম আপনাদেরকে চাবি দেবার জন্য। এরপর সেও সেখান থেকে চলে যায়। শিখাওয়াত বলে, আমি এত কষ্ট করে নিজের হাতে জাল তৈরি করেছি এই শিকারকে ধরার জন্য, আর ও ঈগলের মতো উড়ে এসে আমার শিকার ছিনিয়ে নিয়ে গেছে। আমি পুষ্পাকে দেখে নেব। অন্যদিকে পুষ্পা শিনুসহ তার লোকদেরকে নিয়ে শিনুর বিয়েতে যায়, আর সে নিজে দাঁড়িয়ে থেকে শিনুর বিয়ে দিয়ে দেয়। এরপর থেকে পুষ্পা তার কাজ আরও সাবধানে করতে থাকে। পুষ্পা তার লোকদের চোখে হিরোতে পরিণত হয়েছিল। আবার সবসময় অ্যাটিটিউড নিয়ে থাকা অন্যদের পুষ্পা ভাইও তার বউয়ের কাছে এসে বাচ্চা হয়ে যেত। এভাবেই কিছুদিন কেটে যায়। সুদীপ্তার সাথেও পুষ্পার সম্পর্ক ভালো হয়। পরের দৃশ্যে পুষ্পাকে সিএমের সাথে দেখা করার জন্য রেডি হতে দেখা যায়। পুষ্পা রেডি হয়ে শিবাল্লির কাছে আসলে শিবাল্লি বলে, অনেক সেজে যাচ্ছ যে, সিএমের সাথে একটা ফটো তুলে নিয়ে এসো, আমি ড্রয়িংয়ে বড় করে ছবি লাগিয়ে রাখব। পুষ্পা বলে, আচ্ছা তুলব, আমি আমার ওয়াইফের জন্য সব কিছুই করতে পারি। এরপর তারা 2 জন রোম্যান্টিক মোডে চলে যায় আর একসাথে কিছুটা পার্সোনাল সময় কাটায়। পুষ্পার লোকেরা নাস্তা না করেই তার জন্য নিচে অপেক্ষা করছিল। এই সুযোগে তারাও নাস্তা করে নেয়। পুষ্পা সুদীপ্তার সাথে সিএম অফিসে আসলে রিপোর্টাররা তাকে ঘিরে ধরে। রিপোর্টাররা পুষ্পাকে জিজ্ঞেস করে সেখানে কেন এসেছে।
পুষ্পা বলে, আমার ওয়াইফ সিএমের সাথে ছবি তুলতে বলেছে, তাই এসেছি। সুদীপ্তা কোনো রকম রিপোর্টারদের সাইড করে পুষ্পাকে নিয়ে ভেতরে পৌঁছায়। আসলে সুদীপ্তা এখানে এসেছিল মিনিস্টার হওয়ার জন্য সিএমের সাথে কথা বলতে, আর পুষ্পা তার সাথেই এসেছে। সুদীপ্তা বলে, আমি মিনিস্টারের সাথে পাশাপাশি সিএমকে বলবো ওই শিখাওয়াতকে যেন বদলি করে ভাববে দেয়। আমি ওকে পুষ্পা ভয় বলে, পেয়ে বদলি তার করিয়েছি। কোনো প্রয়োজন নেই। সুদীপা বলে, তাহলে ওই সেটা কি শিখাওয়াত ভাববে? বদলি তো আমিই করাতে চাই, আমার সমস্যার জন্য। পুষ্পা বলে, তবুও দরকার নেই। এরপর সুদীপ্পার পুষ্পা মিনিস্টারের কেবিনে যায়। গিয়ে তারা সোফায় বসলে সুদীপ্পা আবার দাঁড়িয়ে পুষ্পাকেও দাঁড়াতে বলে। পুষ্পা বলে, কি হয়েছে? সুদীপ্পা বলে, তুই যতক্ষণ দাঁড়িয়ে থাকিস ততক্ষণই ঠিক থাকিস, বসলে তোর পায়ের সাথে সাথে ভাবও উপরে উঠে যায়। পুষ্পা বলে, এই পা পুষ্পাকে বয়ে বেড়ায়, এটুকু ভাব তো থাকবেই। সিএম অন্য লোকদের সাথে কথা বলে পুষ্পাদের সাথে কথা বলতে আসে। সিএম পুষ্পাকে দেখেই চিনে ফেলে আর বলে, তোমার নাম অনেক শুনেছি, তুমি সে না যে পুলিশ স্টেশন খালি করে ফেলেছিলে? সুদীপ্পা বলে, হ্যাঁ। এরপর সুদীপা সিএমকে চাদর পরিয়ে তার সাথে ছবি তোলে। পুষ্পা যখন সিএমের সাথে ছবি তুলতে যায় তখন সিএম ক্যামেরাম্যানকে ছবি তুলতে নিষেধ করে। সিএম বলে, আমি এক স্মাগলারের সাথে ছবি তুলব, আর সেটা কোনো রিপোর্টারের হাতে পড়ে গেলে আমার বদনাম হবে না? পায়ের জুতো যতই দামি হোক, আমরা তো সেটা হাতে পড়ি না, তাই না? তেমন আমিও সবার সাথে ছবি তুলতে পারব না। তবুও ক্যামেরাম্যান ভুলে একটা ছবি তুলে ফেললে সিএম ক্যামেরাম্যানের থেকে ক্যামেরা নিয়ে পুরো ছবির রিলটাই নষ্ট করে দেয়। পুষ্পার সিএমের এমন ব্যবহারে অনেক রাগ হয়, কিন্তু সে সিএমকে কিছু না বলেই চুপচাপ সেখান থেকে বেরিয়ে যায়। সুদীপ্পা সিএমের সাথে কথা বলে বাইরে এসে দেখে পুষ্পা চিলমুডেই বসে আছে। সুদীপ্পা বলে, ভেতরে যা হয়েছে তা দেখে আমি ভয় পেয়ে গেছি, কিন্তু ওকে দেখে সব ঠিকঠাকই মনে হচ্ছে। সুদীপ্পাকে দেখে পুষ্পা বলে, তোমার কাজ হয়ে গেছে? সুদীপ্পা বলে, হ্যাঁ হয়ে গেছে। কোন মিনিস্টার হব জানি না, তবে মিনিস্টার হয়েই যাব, কিন্তু তার জন্য কিছু টাকা পয়সা তো খাওয়াতেই হবে। পুষ্পা বলে, এই কাজ সে কাউকে ট্রান্সফার করার কথা বলেছিলেন না? সুদীপা বলে, তুই তো মানা করলি। পুষ্পা বলে, তাও তুমি জিজ্ঞেস করনি? সুদীপা বলে, হ্যাঁ করেছি। সিএম বলেছে সব পুলিশের সাথে সে পাঙ্গা নিতে পারবে না, এখন সেকাও ট্রান্সফার করানো সম্ভব নয়, তাই সে মানা করে দিয়েছে। পুষ্পাকে রেগে থাকতে দেখে সুদীপা বলে, সিএম স্যার ছবি তুলতে মানা করে দিয়েছে তাই রেগে আছিস, তাই না? পুষ্পা বলে, এমন কিছুই না, আমি বুঝতে পারছি উনি সিএম, আমার মতো স্মাগলারের সাথে ছবি তুললে ওনার সমস্যা হতে পারে। যদি তুমি সিএম হতে তাহলে তুমিও এমনটাই করতে। সুদীপা বলে, আমি এমনটা কেন করব? আমি হলে ছবি অবশ্যই তুলতাম। পুষ্পা বলে, ছবি তুলবে আমার সাথে? সুদীপা বলে, হ্যাঁ, কেন তুলব না? পুষ্পা বলে, তাহলে তুমি সিএম হয়ে যাও, এসব মিনিস্ট্রি দিয়ে কিছুই হবে না, একটু বড় চিন্তা করো। পুষ্পা যখন তোমার পাশে আছে তাহলে এত সমস্যার কিসের? সুদীপা বলে, আমি এতটাও ভাবিনি, সিএম হওয়া এত সহজ না। পুষ্পা, সিএম হতে গেলে ১০০ কোটি টাকা তো লাগবেই। পুষ্পা বলে, ৫০০ কোটি দেব, হবে? সুদীপা অবাক হয়ে বলে, এত টাকা কোথায় পাবি? পুষ্পা বলে, টাকার হিসেব আমি বুঝব, তুমি দিল্লি গিয়ে সেন্ট্রাল মিনিস্টার প্রতাপ রেড্ডির সাথে কথা বলো। এরপর পুষ্পা সুদীপাকে সিএমের জন্য আনা চাদরটা পরিয়ে তার সাথে ছবি তোলে আর বলে, যেদিন তুমি সিএমের শপথ নেবে সেদিন আমি এই ছবি আমার দেয়ালে টাঙিয়ে রাখব। ফেরার সময় রিপোর্টাররা পুষ্পাকে জিজ্ঞেস করে যে সে সিএমের সাথে ছবি তুলেছে কিনা। পুষ্পা বলে, সিএম বলেছে সে জুলাইয়ের ২৪ তারিখ আমার ঘরে এসে আমার সাথে ছবি তুলবে। এদিকে টিভিতে পুষ্পার ইন্টারভিউ দেখে শ্রীপাল্লি খুশি হয়ে যায়। সিএম ঘরে আসবে শুনে সে সেদিন পুরো ত্রিপতির মানুষকে নিমন্ত্রণ করার কথা চিন্তা করে আর জুলাইয়ের ২৪ তারিখটা ক্যালেন্ডারে মার্ক করে রাখে। পরের দৃশ্যে আমরা সুদীপ্পাকে সেন্ট্রাল মিনিস্টার প্রতাপ রেড্ডির সাথে দেখা করতে দেখি। প্রতাপ রেড্ডির কাছে সুদীপ্পা সিএম হওয়ার কথা বললে প্রতাপ বলে, তোমার মধ্যে সিএম হওয়ার মতো যোগ্যতা নেই। সুদীপ্পা বলে, কেন নেই? আমি ২০ বছর ধরেই পার্টির সাথে আছি, সময়মতো পার্টির জন্য ফান্ড রেডি করেছি, তাহলে আমি সিএম কেন হতে পারব না? প্রতাপ বলে, তোমার মধ্যে এত সাহস কখনো দেখিনি, তোমার পিঠে কার হাত আছে, কার ভরসায় এসব বলছ? তখনই প্রতাপ রেড্ডির কাছে তার ভাই সুব্বা রেড্ডির কল আসে। সুব্বা রেড্ডি বলে, ভাই, আমাকে একজন ৫ কোটি টাকা দিয়ে বলেছে তোমার সাথে কথা বলিয়ে দিতে। সুব্বা রেড্ডি বলে, ভাই, আমাকে একজন ৫ কোটি টাকা দিয়ে বলছে তোমার সাথে কথা বলিয়ে দিতে। প্রতাপ ফোনটা তাকে দিতে বলে। দেখা যায় এই লোকটার কেউ না, আমাদের পুষ্পা ভাই। পুষ্পা প্রতাপকে বলে, আমার নাম পুষ্পা, মার্কেটে সবাই আমাকে লাল চন্দন পুষ্পা নামে চেনে। প্রতাপ বলে, হ্যাঁ চিনি, কুন্দান রেড্ডির ৪ টাকার পার্টনার ছিলি। পুষ্পা বলে, হ্যাঁ, আমিও তো তার সাথেই কথা বলছি যে একসময় লরি কিনত। প্রতাপ এবার চুপ হয়ে জিজ্ঞেস করে, কি চাই তোমার? এই ৫ কোটি টাকা কেন দিয়েছ? পুষ্পা বলে, আরে এই টাকা তো আমি তোমাকে নয়, তোমার ভাইকে দিয়েছি, তোমার সাথে কথা বলানোর চার্জ হিসেবে। মিনিস্টারের চেয়ারে বসতে বসতে বেড শক্ত হয়ে গেছে না, তাই তোমার জন্য একটা কোটি টাকার নরম সোফা পাঠিয়েছি, দেখো। তখনই প্রতাপের কেবিনে পুষ্পার লোকেরা সোফা নিয়ে আসে। সোফার কভার উঠালে দেখা যায় সেখানে শুধু টাকা আর টাকা। প্রতাপ বলে, তোমার কোনো টেন্ডার চাই আর কোনো স্টেটের ভাগ চাই? একবার বলো। পুষ্পা নিশে বলে, আমার পুরো স্টেট চাই,
সুদীপাকে সিএম বানিয়ে দাও। প্রতাপ বলে, তোমার কথাই হবে। পুষ্পা বলে, কেন হবে না? পুষ্পার সিদ্ধান্ত মন্দিরের নাড়ুর মতো ফ্রি। যা দিচ্ছে নিয়ে নাও, নয়তো এমন অনেক সোফা আমার কাছে আছে তোমাকে সরানোর জন্য। পুষ্পা ফোন রাখার পর প্রতাপ সুদীপাকে বলে, এই লোকটা আসলে কি? ওর না টাকার চিন্তা আছে, না ক্ষমতার ভয়। মনে হয় বড় কোনো সমস্যা আছে, ওর থেকে সাবধানে থাকতে হবে। সুদীপা প্রতাপ রেড্ডির অফিস থেকে বেরিয়ে পুষ্পাকে বলে, 5 কোটি ফোন করার? এভাবে পার্টির মতো টাকা খরচ করলে সিন্ডিকেটের সব টাকা শেষ হয়ে যাবে। এরপর আমরা সিন্ডিকেটকে কি জবাব দেব? পুষ্পা বলে, সিন্ডিকেটের ভাগ আমি বদলাচ্ছি না, সিন্ডিকেটের ইনকাম বদলাবে। সুদীপা বলে, 1 টন চন্দন কাঠ থেকে আমরা 1.5 কোটি টাকা পাই। রাতারাতি কিভাবে বদলাবো ইনকাম? পুষ্পা বলে, আমরা মঙ্গলশ্রীনুকে লাখ টাকায় 1 টন বিক্রি করতাম। এরপর মুরুগানের কাছে 1.5 কোটি টাকায় বিক্রি করছি। মার্কেটে মুরুগানের চাইতে বড় খেলোয়াড় আর কি নেই। তোমার নজর এখনও দেশেই আটকে আছে, কিন্তু আমি দেশের বর্ডার অনেক আগেই পার করে ফেলেছি। পুষ্পাকে ন্যাশনাল খেলোয়াড় ভেবেছ? পুষ্পা এখন ইন্টারন্যাশনাল প্লেয়ার। এরপর পুষ্পাকে একটা প্রাইভেট রিসোর্টে বসে পূজা করতে দেখা যায়, আর সেখানে হামিদ নামের একজন ইন্টারন্যাশনাল ডিলার আসে। হামিদ পুষ্পার গাড়ি দেখে বলে, ওরা এই গাড়িতে এসেছে, এতে তো আমার কুকুরও বসে না। হামিদ ভাবে পুষ্পা কোনো ছোটখাটো ডিলার। পুষ্পা পূজা শেষ করে হামিদের কাছে আসলে হামিদ বলে, আমি তো মিনিমাম 1000 টনের ডিল করি, এই ছোটখাটো ডিল আমি করি না। আমি একটা ফোন করলে 100 থেকে 150 টন আমার কাছে এখনই চলে আসবে। পুষ্পা বলে, 100 টন তো দূরের কথা, ইন্ডিয়া থেকে 10 টন কার্ড এনে দেখাও তো। হামিদ একে একে কয়েকজন ইন্ডিয়ান ডিলারকে কল করে, কিন্তু হামিদ যাদেরকে কল করে সবাই কল কেটে পুষ্পাকে কল করে 10 টন কার্ড চায়। হামিদ এবার বুঝতে পারে পুষ্পা আসলে ইন্ডিয়ার সবথেকে বড় ডিলার। পুষ্পা বলে, চলো এবার কাজের কথা বলি। হামিদ বলে, কতটুকু মাল আছে? পুষ্পা বলে, 2000 টন, আর প্রতি টনের জন্য 2.5 কোটি টাকা দিতে হবে। হামিদ এসে বলে, 2000 টনের জন্য 5000 কোটি? আচ্ছা দিব। পুষ্পা বলে, 5000 কোটি নয়, 4900 কোটি টাকা তোমার থেকে নিব। বাকি 100 কোটি দিয়ে আমি তোমার হেলিকপ্টার কিনে নিচ্ছি। এরপর পুষ্পা হামিদের হেলিকপ্টার নিয়ে দেশে ফিরে আসে, আর হামিদকে পুষ্পার সেই কম দামি গাড়িতে করেই ফিরতে হয়। হুহ, কি অ্যাটিটিউড! দেশে এসে পুষ্পা এক এক করে তার পরিচিত সব ডিলারকে ফোন দেয়, কাউকে 100 টন, কাউকে 50 টন। এভাবে ডিলারকে 2000 টন কাঠের অর্ডার দিয়ে দেয়। কিন্তু একসাথে এত কাঠের ব্যবস্থা করতে হলে হাজার হাজার শ্রমিক আর কাঠ বহন করার জন্য অসংখ্য ট্রাকের প্রয়োজন। তাই পুষ্পা দেশের বিভিন্ন স্থান থেকে অসংখ্য শ্রমিক নিয়ে আসে, অনেকগুলো ট্রাকও কিনে নেয়। এরপর একদিন পুষ্পা সব ডিলারদের নিয়ে মিটিংয়ে বসে। তাদের মধ্যে একজন ডিলার, যার নাম কিনা বিচারে রেড্ডি, সে বলে, আমার কাছে কেন 50 টন মালের অর্ডার করেছ? বাকিরা 100 টন আনতে পারলে আমিও পারব। অন্য একজন বলে, ওটা তো মঙ্গলশ্রেণুর এলাকা, এ এলাকা থেকে মাল নিয়ে আসা কঠিন, তাই 50 টন অর্ডার করেছে। বিচারে বলে, আমি পারবো 100 টন দিতে। পুষ্পা বলে, আচ্ছা তুমি 100 টনই দিও। ডিলাররা পুষ্পাকে জিজ্ঞেস করে, সে এত কাঠ দিয়ে কি করবে? পুষ্পার অ্যাসিস্ট্যান্ট বলে, হলরুমে যে খালি জায়গা দেখছেন, ওখানে ফটো ফ্রেম লাগাবো, এই জন্য এসব করছি। তখনই শ্রীবাল্লির রান্নার টেস্ট চেক করাতে পুষ্পার কাছে আসে। একজন বলে, শেখাওয়াত আমাদের মাল আটকানোর জন্য ফাঁক পেতে বসে আছে, এখন এত মাল নিয়ে যাওয়া কি ঠিক হবে? পুষ্পা বলে, ঠিক ব্যাটেই, সেটা আমি দেখি না, পুষ্পা যা বলবে সেটাই হবে। এরপর শ্রীবাল্লির রান্নার টেস্ট করে বলে, লবণ বেশি হয়ে গেছে। একজন ডিলার বলে, পুষ্পা হোক আর যেই হোক, খাবারে লবণ বেশি হলে এটা বউকে বলতে হয় না, আজ পুষ্পা ভাইয়ের খবর আছে। তখনই পুষ্পার অ্যাসিস্ট্যান্ট এসে বলে, ভাবি কিন্তু রেগে গেছে, সব খাবার বাইরে ফেলতে যাচ্ছে। পুষ্পা মিটিং রেখেই শ্রীবাল্লির রাগ ঠান্ডা করতে তার কাছে চলে যায়, আর রান্নাঘরেই তাদের রোমান্স শুরু হয়ে যায়। গাইজ, সব বাঘেরাই কিন্তু তাদের বউয়ের কাছে বিড়াল। পুষ্পারও এখানে অবস্থা। পুষ্পার উপর রেগে গিয়ে শ্রীবাল্লি অসাবধানতাবশত কাজ করছিল, যার ফলে তার পায়ে কিছুটা আঘাত লাগে। পুষ্পা দ্রুত তাকে বসিয়ে তার পায়ে হলুদ লাগিয়ে দেয়। শ্রীবাল্লি পুষ্পাকে বলে, আমার পা ছাড়ো, কেউ যদি দেখে তাদের পুষ্পার আজ ঘরে বউয়ের পা ধরে আছে, তাহলে হাসাহাসি করবে। পুষ্পা শ্রীবাল্লির পায়ে চুমু খেয়ে বলে, আমি ভালোবাসার মানুষদের নজরে ভালোবাসা কম দিয়ে কখনো ঝুঁকতে পারবো না।
এরপর তাদের রান্নাঘরের মধ্যেই রোমান্স শুরু হয়ে যায়। অন্যদিকে ইন্সপেক্টর শেখাওয়াত নিজের বাসায় একটা মেয়েকে নিয়ে পার্সোনাল সময় স্পেন্ড করছিল। তার ক্যারেক্টার ঢিলা, বোঝা যাচ্ছে। তখনই সেখানে মোগল সিনুর ওয়াইফ দাক্ষা চলে আসে। দাক্ষা ঘরে ঢুকতেই শেখাও পর্দার পেছনে লুকায় আর দাক্ষাকে লাইট বন্ধ করতে বলে। দাক্ষা বলে, হ্যাঁ, লুকাবি তো, পুষ্পা তোর মধ্যের পুরুষত্ব নষ্ট করে দিয়েছে, তাই না? এখন এইভাবেই লুকিয়েই থাক। এটা শুনে শেখাও পর্দার বাইরে বের হয়ে আসে। দাক্ষা অন্যদিকে মুখ ঘুরিয়ে বলে, ওই শালা আমার জামাইকে পথে বসিয়েছে, আমার ভাইকে মেরে ফেলেছে, 2 টাকার শ্রমিক এখন সিন্ডিকেটের লিডার হয়ে গেছে, আর তুই ঘরে বসে এসবই করে যা। ও এখন হাজার হাজার টন মাল দেশের বাইরে পাচার করতে যাচ্ছে। জঙ্গল, পাহাড়, নদী সব কিছুর মধ্যে দিয়ে ওর কাজ চালিয়ে যাচ্ছে। কোথায় নিয়ে এসব কার্ড জমা করছে তা কেউ জানে না। মুরুগানকে সরিয়ে ও নিজেই এবার দুবাইয়ের কারোর সাথে ডিরেক্টলি ডিল করেছে। ও আজ স্টেশন কিনেছে, কাল পুরো স্টেটই কিনে নেবে। কিন্তু বড় বড় কাজ, ছোট ছোট কিছু পরিকল্পনা নষ্ট করে দিতে পারে। আমিও তেমন একজনকে পেয়ে গেছি। ও হচ্ছে বিচারে রেড্ডি। ও আগে আমাদের সাথে কাজ করত, আর এখন সিন্ডিকেটের মেম্বার হয়ে গেছে। যদি বিচারে রেড্ডিকে এনে ভয় দেখানো যায় তাহলে সব কিছুই জানা যাবে। এরপর যা করতে হবে তা আমার জামাই দেখে নিবে। কিন্তু তুই আগে বিচারে রেড্ডিকে ভয় দেখিয়ে নিজের পুরুষত্ব প্রমাণ কর। শেখাওত বলে, সব করব, আগে আমার প্যান্ট ডাক। দাক্ষা বলে, আমি কি তোর বউ লাগি যে প্যান্ট এনে দিব? শেখাওত বলে, তুই আমার এই মহিলা প্যান্টের উপরেই এতক্ষণ বসে তার আছিস। প্যান্টের উপর বসে বসে দেখেছেন ডায়লগবাজি কাণ্ড? করছে। শেখাওয়াত ডাক সাহেব থেকে ইনফরমেশন নিয়ে বিচার রেড্ডির এলাকায় চলে যায়। ভিসা রেড্ডির লোকেরা কয়েকটা কাঠ নিয়ে যাবার সময় শেখাওয়াত তাদের পথ আটকায়। এরপর সেই কাঠের উপর কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে দেবার ভয় দেখিয়ে ভিসা রেড্ডিকেও সেখানে কে নিয়ে আসে। ভিসা রেড্ডি শেখাওয়াতকে বলে, তুমি কি পাগল হয়ে গেছ? এখানে 20 কোটি টাকার জিনিস আছে। শেখাওয়াত কোনো কথা না বললে ভিসা রেড্ডি বলে, স্যার, পুষ্পা আপনাকে এর আগেই একবার উলঙ্গ করেছিল, সেটা কি ভুলে গেছেন? এবার শেখাওয়াত নিজের রাগ ধরে রাখতে পারে না। সাথে সাথে সেই গাছভর্তি ট্রাকে গুলি করে আগুন ধরিয়ে দেয়। আর বেচারা চোখের সামনে তার 20 কোটি টাকার কাঠ পুড়ে ছাই হয়ে যায়। এরপর ভিসা রেড্ডিকে মেরে ব্রিজের কিনারে নিয়ে বলে, আমাকে ভয় পাচ্ছিস না? এখন আমাকে ভয় পেতে হবে। তোর কিন্তু ভিসা রেড্ডি তাকে একটু ভয় পাচ্ছে না দেখে সে ভিসা রেড্ডিকে ব্রিজের ওপর থেকেই ফেলে দেয় আর বলে, এবার নিশ্চয়ই ভয় পেয়েছি। ডাকশা সেখানে এসে এসব দেখে বলে, ভিসা রেড্ডিকে কেন মেরেছ? ও আমাদের খাস লোক ছিল, আমি তো শুধু ভয় দেখাতে বলেছিলাম। শেখাবত বলে, ওকে একাকে ভয় দেখালে একাই ভয় পেত, মেরে ফেলেছি, এখন পুরো সিন্ডিকেট ভয় পাবে। মিনিস্টার সুদীপ্পা ভিসা রেড্ডির অন্তিম সংস্কারে আসে। সিন্ডিকেটের সকল লোক সিনুর অন্তিম সংস্কারে উপস্থিত হয়েছে। সিনু আর তার ওয়াইফ দাক্ষাও এখানে উপস্থিত ছিল। সুদীপ্পা অন্তিম সংস্কার শেষ করে যাবার সময় দাক্ষা বলে ওঠে, মারা তো গেছে একজন, তোমরা সবাই এখানে লাশের মতো দাঁড়িয়ে আছো কেন? এখনও কারো মুখ খোলার সাহস নেই? সিনু বলে, আমি তো আগেই বলেছিলাম আমার শালার মৃত্যুতে এসব থামবে না, কখনোই। সিন্ডিকেটের একজন সদস্য বলে, শেখাওয়াত আজ ভিসাকে মেরেছে, কাল আমাদের কাউকে মারবে। ভিসার মৃত্যু আমাদের জন্য একটা ওয়ার্নিং ছিল মাত্র। এসব তো পুষ্পার জন্যই হচ্ছে। পুষ্পার সাথে দুশ্মনির কারণেই আজ ভিসার এই অবস্থা। আমরা কেউ প্রাণে মরতে চাই না। মন্ত্রীজি, আপনি শেখাওয়াত আর পুষ্পার মধ্যে সমঝোতা করান, নয়তো দরকার হলে আবার সিনুকে সিন্ডিকেটের হেড বানাবো। সুদীপ্পা শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে এই কথাগুলো শুনে যায়। সে সেখানের কাউকেই কিছু না বলে সোজা থানায় শেখাওয়াতের কাছে চলে যায়। শেখাওয়াত সুদীপ্পাকে দেখে বলে, বিশ্বাস করুন, আমি ভিসা রেড্ডির কিছুই করিনি, আমি শুধু নাম জিজ্ঞেস করেছি আর নিজে নিজেই ঝাঁপ দিয়ে দিয়েছে। সুদীপ্পা বলে, এখন এই নাটক বন্ধ করো, তুমি যে ইচ্ছে করবে আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখব? শেখাওয়াত বলে, দেখতে না চাইলে আমার ট্রান্সফার করিয়ে দিন। সুদীপ্পা বলে, এটা সম্ভব নয়, তুমিও জানো। আচ্ছা, যা করেছ তো করেছ, ধরো সব বাদ দাও, পুষ্পাকে বলবো তোমাকে 10 কোটি টাকা দিয়ে দিতে, আর তুমি সিন্ডিকেটের লোকদের থেকে দূরে থাকো। শেখাওয়াত বলে, 10 কোটি? আমার ইজ্জতের দাম মাত্র 10 কোটি? সুদীপ্পা বলে, এত ছোট বিষয়কে বড় কেন করছো তোমরা? তোমরা তো ওখানে দুজনেই ছিলে, তাই না? শেখাওয়াত সব পুলিশদের কেবিনের বাইরে যেতে বলে। এরপর সুদীপ্পাকে তার শার্ট খুলতে বলে। সুদীপ্পা বলে, তোর সামনে কে বসে আছে ভুলে যাস না। শেখাওয়াত বলে, আমি শুধুমাত্র আমার সামনে শার্ট খুলতে বলছি, তাতে এত সমস্যা? আর ওই শালা আমার সব কাপড় খুলিয়েছিল, আমাকে 10 কোটি টাকা দিতে চেয়েছেন। এই কাপড় খোলার জন্য একটা হাই ক্লাস পতিতাও
লাখ টাকায় কাপড় খুলে দিবে, আমার দাম তো তাহলে হাই ক্লাস পতিতার থেকেও বেশি। সুদীপ্পা এবার দরজা আটকে নিজের জামাকাপড় খুলে ফেলে, এরপর বলে, নে খুলে ফেললাম, কিন্তু আমি এর বিনিময়ে কি পাবো? এই বিজনেসে পুষ্পা যত ইম্পর্টেন্ট আমার জন্য তুইও ততটাই ইম্পর্টেন্ট, তাই আমি তোর সাথে কথা বলতে এসেছি, তুই বল কি চাই তোর? শেখাওয়াত বলে, আমি তো ওকে মেরে ফেলতে চাই, যাতে আমার ভেতরের রাগ ঠান্ডা হয়। সুদীপ্পা বলে, আমি পুষ্পাকে বলবো তোকে সরি বলতে। এটা শুনে শেখাওয়াত খুব খুশি হয়ে যায় আর বলে, তুমি বললে পুষ্পা আমাকে সরি বলে? সুদীপ্পা বলে, সামান্য শ্রমিক থেকে সিন্ডিকেটের হেড আমি বানিয়েছি ওকে, আমার জন্য জান দিতেও রাজি। শেখাওয়াত বলে, আমার 10 কোটি টাকা চাই না, বড় একটা পার্টির আয়োজন করো, পুরো সিন্ডিকেটের সামনে পুষ্পা আমাকে সরি বলবে। সুদীপ্পা শেখাওয়াতের কথা মতো পার্টির আয়োজন করে আর সিন্ডিকেটের সকল লোককেই ইনভাইট করে। আমার মনে হয় না এখানে পুষ্পা সরি বলবে, আপনাদের কি মনে হয়? চলুন দেখে আসা থাক। শেখাওয়াত সেখানে সময় মতো চলে আসে আর সুদীপ্পাকে জিজ্ঞেস করে, পুষ্পা এসেছে কিনা। সুদীপ্পা বলে, আসেনি, তবে আমি লোক পাঠিয়েছি, এখন চলে আসবে। শেখাওয়াত বলে, আমার 20 বছর বয়সের সময় আমি এক মেয়ের মুখ থেকে আই লাভ ইউ শোনার জন্য 3 বছর অপেক্ষা করেছিলাম, তখনও ভেবেছি এমন ফিলিংস আবার আসবে, কিন্তু আজ পুষ্পার মুখ থেকে সরি শোনার জন্য অপেক্ষা করতে আমার ঠিক তেমনই ফিলিংস হচ্ছে। এদিকে পুষ্পা বাড়িতে বসে ড্রিঙ্কসের পর ড্রিঙ্কস করেই যাচ্ছিল। সুদীপ্পার এক লোক এসে পুষ্পাকে বলে, পুরো সিন্ডিকেটের লোক সিনুকে সাপোর্ট করছে, কারণ তার সাথে শেখাওয়াত ভালো সম্পর্ক, আমাদের কাছে এখন একটাই রাস্তা আছে, সুদীপ্পাজির কথা মেনে নেওয়া, একটা সরির বিনিময়ে পুরো সিন্ডিকেট বেঁচে যাবে, চলো পার্টিতে চলো। পুষ্পা বলে, যদি না যাই? লোকটা বলে, তাহলে পুরো সিন্ডিকেট যে ডিসিশন নেবে আমাদেরকে সেটাই মানতে হবে। এরপর শ্রীবাল্লি পুষ্পার কাছে আসে, সে পুষ্পাকে রেডি করে দিতে দিতে বলে, সুদীপ্পাজি যা বলছেন আমাদের ভালোর জন্যই বলছেন, উনি তোমাকে সিন্ডিকেটের প্রেসিডেন্ট বানিয়েছে, উনার মান রাখার জন্য হলেও তার কথা মেনে নাও, এতে তোমারই ভালো হবে। আমার যা ভালো মনে হয় আমি তাই বলছি, এখন তুমি যেটা ভালো মনে করো। শ্রীভাল্লির কথা শুনে পুষ্পা এবার তার লোকেদের নিয়ে সুদীপ্পার পার্টিতে যায়। তাদের সাথে শ্রীভাল্লিও সেখানে আসে। পুষ্পাকে দেখে তার এক পুরনো শত্রু টিটকারি করে বলে ওঠে, কিরে পুষ্পা, সরি বলার জন্য এসেছিস তাই না? আমিও তোর সরি শোনার জন্যই এসেছি। এরপর শেখাওতকে পুষ্পার সবার রাগ সামনে উঠলেও বসে সে শেখাওয়াতের সরি সামনে বলে পুষ্পা সরি বলেছে দেখে দাক্ষার মেজাজ খারাপ হয়ে যায়, কারণ পুষ্পা আর শেখাবত মিলে গেলে তাদের আর কোনো মিল থাকবে না। এদিকে শেখাবত পুষ্পার সরি বলাটাকে টেপ রেকর্ডারে রেকর্ড করে সেটা বারবার বাজাতে থাকে। সে আরেক অফিসারকে ডেকে বলে, দেখছেন পুষ্পা সরি বলেছে। অফিসার বলে, পুষ্পা সরি বলেনি, তাকে দিয়ে সরি বলানো হয়েছে। শেখাউত বলে, যখন পুষ্পা ফায়ার ছিল তখন সে সরি বলেনি, এখন পুষ্পা ফ্লাওয়ার হয়ে গেছে নিশ্চয়ই। এদিকে পুষ্পা রেগে সেখান থেকে গাড়ি নিয়ে চলে আসে। পথে সে শ্রীবাল্লিকে জিজ্ঞেস করে, আমি যা করেছি ঠিক করেছি তো? শ্রীবাল্লি বলে, হ্যাঁ, যা করেছ সিন্ডিকেটের ভালোর জন্যই তো করেছ। পুষ্পা তার ড্রাইভার মাচাকে বলে, সবাই আমার উপর হাসছে এখন তাই না? কেউ হয়তো ভাবেইনি আমি সরি বলবো। মাচা বলে, কারো কথা তো জানি না, তবে সিনু আর দাগা ভাবি একদম শক্ত হয়ে গেছে সরি শুনে, তারাও হয়তো ভাবিনি আপনি সরি বলবেন। পুষ্পা বলে, তুই সব শোষছিস? মাচা বলে, না ভাইয়া। পুষ্পা বলে, তুই আগে থেকেই জানিস আমি সরি বলবো, তাই না? টাকার জন্য পুষ্পা যে কারো পা ছাড়তে রাজি, এমন মনে হয়েছে তোর? আমাকে দেখতে বোকা লাগছে তাই তো? আমারও সেটাই লাগছে, একটু ঠিক করা দরকার। মিথিকে এটা বলে পুষ্পা শ্রীবাল্লি আর মাচাকে গাড়ি থেকে নামিয়ে দিয়ে আবার সেই পার্টিতে ফিরে আসে। এরপর সবার সামনে গাড়ি দিয়ে ধাক্কা দিয়ে শেখাউতকে সুইমিং পুলে ফেলে দেয়। এরপর সেই সুইমিং পুলের মধ্যে প্রসাব করতে শুরু করে। সুদীপ্পা তার কাছে গিয়ে বলে, এসব তুই কি করছিস? শেখাউতকে তার লোকেরা পানি থেকে উপরে উঠায়। শেখাউত তখনও এই সব কিছুর জন্য শক্ট হয়েছিল। সুদীপ্পা পুষ্পাকে থামতে বলে, আমি এত কষ্ট করে সব ঠিক করলাম আর তুই সব নষ্ট করে দিয়েছিস। পুষ্পা বলে, কি ঠিক করেছেন? আমি 2 টাকার অফিসারকে সরি বলবো? শেখাউতকে তার লোকেরা ভালো পানি দিয়ে স্নান করিয়ে সেখানেই চেঞ্জ করিয়ে দেয়। পুষ্পা বলে, প্রেসিডেন্ট বদলানোর কথা কি বলেছে রে? আমি কি তোমাদের কারো জন্য প্রেসিডেন্ট হয়েছিলাম? আমি আমার যোগ্যতায় প্রেসিডেন্ট হয়েছি। মঙ্গল যখন প্রতি টন থেকে 50 কোটি টাকা মেরে দিত তখন তো মুখ খোলার সাহস করনি, এই আমি ওর ঘরে ঢুকে ওর মুখ বন্ধ করেছি, আর এখন আমার সরি শুনতে এখানে হাজির হয়েছ? দেখেছ আমার সরির পরিণতি? শেখাওত এতক্ষণ পর শখ কাটিয়ে উঠে বলে, ও আমার উপর প্রসাব করেছে তাই না? এরপর গান নিয়ে সোজা পুষ্পার দিকে শ্যুট করতে যায়, কিন্তু তার পাশে থাকা পুলিশরা তাকে বাধা দেয়। এদিকে পুষ্পাও তার গান নিয়ে শেখাওতকে গুলি করতে যায়, তাকেও সুদীপ্পা সহ বাকিরা আটকায়। সুদীপ্পা পুষ্পাকে বলে, তোর হাতে এখন কোটি টাকার কাজ, এসব বন্ধ কর এখন। এটা শুনে শেখাওত হাসতে হাসতে বলে, কোটি টাকার কাজ? যদি কাজ বন্ধ হয়ে যায় তাহলে পুষ্পা আবার শ্রমিক হয়ে যাবে,
তাই না? পুষ্পা বলে, পরের সোমবার ভোর 4টার মধ্যে আমি 2000 টন মাল চেন্নাইয়ের বর্ডার পার করে পাঠিয়ে দেব। দম থাকলে থামিয়ে দেখা। যদি একটাও কার্ড ধরে রাখতে পারিস তো আমি সিন্ডিকেট ছেড়ে দিয়ে পুরো জীবন শ্রমিক হয়ে থাকব। দম থাকলে থামিয়ে দেখা। এরপর পুষ্পা শেখাওতকে টিটকিরি করতে করতে সেখান থেকে চলে যায়, আর শেখাওত রাগে ফুঁসতে থাকে। সোমবার রাতে শেখাওয়াত সকল জায়গায় ভালো করে চেকপোস্ট লাগায়। সকল ছোট বড় রাস্তা, এমনকি জঙ্গলের পথেও পুলিশের লোকদের চেকপোস্ট লাগাতে বলে শেখাওয়াত। শেখাওয়াত নিজেও সারা রাত একটা ব্রিজের ওপর চেকপোস্টে বসে পাহারা দিচ্ছিল। শেখাওত মদ খেয়ে যখন মদের বোতল ব্রিজে নিচে ফেলে, তখন সে বোতল ভাঙা শব্দ পায়। এটা দেখে শেখাওতের মনে সন্দেহ হয়। সে সাব ইন্সপেক্টরকে বলে, এটা কিসের শব্দ? ইন্সপেক্টর বলে, এটা বোতল ভাঙার শব্দ। শেখাওত বলে, কিন্তু আমি তো বোতল পানিতে ফেলেছি। ইন্সপেক্টর বলে, এখন শুকনার মৌসুম, তাই নদীর পানি শুকিয়ে গেছে, আর বোতলটা পাথরের ওপর পড়েছে, তাই এমন শব্দ হয়েছে। শেখাওত নদীর দিকে তাকিয়ে দেখে সত্যি নদীতে কোনো পানি নেই। এবার শেখাওত বুঝতে পারে পুষ্পার প্ল্যান। শেখাওতরা রাস্তা, জঙ্গল আর পাহাড়ে চেকপোস্ট লাগালেও নদীতে কোনো চেকপোস্ট লাগাবে না পুষ্পা জানত। আর এই সুযোগে সে শুকনো নদীর উপর থেকেই ট্রাক ভর্তি চন্দন ঘাট বর্ডারের দিকে নিয়ে যাচ্ছিল। শেখাওয়াত সাথে সাথে তার সকল পুলিশ ফোর্সকে নদীপথ চেক করতে বলে। এদিকে পুষ্পা প্রতি মুহূর্তে তাদের লোকদের নির্দেশনা দিয়ে যাচ্ছিল। পুষ্পার বুদ্ধি আর নির্দেশনায় তার লোকেরা নদীপথ দিয়ে খুব সুন্দর করে সামনের দিকে এগিয়ে যাচ্ছিল। এদিকে পুলিশের লোকেরাও শেখাওতের নির্দেশনা ফলো করে ট্রাকের কাছে যাবার চেষ্টা করে। পুষ্পার লোকেরা পুলিশের গাড়ি দেখতে পেয়ে পুষ্পাকে এই খবর জানায়। কিন্তু পুষ্পা তো এত সহজে থেমে যাওয়ার পাত্র নয়। সে আগে থেকেই জঙ্গলে আর রাস্তায় লোক ঠিক করে রেখেছিল। পুষ্পা তাদেরকে কল করে দিয়ে তাদের কাজ করতে বলে। নির্দেশনা পেয়ে জঙ্গলে থাকা লোকগুলো শিঙ্গা বাজিয়ে হাতিদের দিয়ে পুলিশদের পথ আটকে দেয়। আর রাস্তায় থাকা লোকেরা দুটো ট্রাকের অ্যাক্সিডেন্ট করিয়ে সেখানেও পুলিশদের পথ আটকে ফেলে। কিন্তু শেখাওতকে হারানো এত সহজ ছিল না। শেখাওত তার বাকি ফোর্সদেরকে নদীপথ দিয়ে ট্রাকগুলোর পিছু করতে বলে। চেন্নাইয়ের বর্ডার থেকে শেখাওয়াত একদল গরুর গাড়ির বহরকে পার হতে দেখে সে সেই গরুর গাড়ির চালকদের ভয় দেখিয়ে তাদের গাড়ি দিয়ে বর্ডারের রাস্তা বন্ধ করে দেয়। এদিকে পুষ্পার লোকেরা খুশি মনে বর্ডারের কাছাকাছি এসে পড়ে, কিন্তু সেখানে এসে তারা শেখাওতকে দেখে ঘাবড়ে যায়। মাচা পুষ্পাকে কল করে বলে শেখাওত সামনে গরুর গাড়ি দিয়ে পথ আটকে রেখেছে। পুষ্পা তাকে কিছু উপদেশ দিবে, তার আগে শেখাওত ট্রাকের দিকে গুলি ছুটতে শুরু করে। গুলির শব্দ শুনে পুষ্পাও কিছুটা ঘাবড়ে যায়। সে তার সব লোককে ট্রাক থেকে ঝাঁপ দিয়ে সরে পড়তে বলে। মাচা সবাইকে ট্রাক থেকে ঝাঁপ দিয়ে সরে পড়তে বলে, আর দেখে শেখাওত মনে হচ্ছিল, পুষ্পার সকল এর কাঠ থেকে জব্দ বড় করে নেয়। জয় তার শেখাওতের কাছে আর আনন্দ কিচ্ছু নেই। সে পুষ্পার সকল কাঠ জব্দ করে পুলিশের গোডাউনে নিয়ে আসে। এরপর মঙ্গল, সিনু, দাক্ষা আর পুলিশের লোকদের নিয়ে তার জয় সেলিব্রেট করতে থাকে। সে পুষ্পার সরি বলা রেকর্ডারটা চালিয়ে পাগলের মতো নাচতে থাকে। এরপর খুব ভাব নিয়ে বাইরে মিডিয়ার লোকদের সামনে এসে সেই কাঠের সাথে ছবি তুলতে থাকে। খাখে মিডিয়ার লোকেরা তাকে জিজ্ঞেস করে, স্যার, এসব আপনি কিভাবে কোথা থেকে ধরেছেন? শেখাওয়াত তাদেরকে বলে, গত কয়েক বছরে এত বড় স্মাগলিংয়ের জিনিস ধরার ঘটনা এই প্রথম ঘটেছে। এরা তো পুলিশদের জন্য একটা সফলতা। আমি নিজের কি প্রশংসা করব? আপনারাই যা ইচ্ছা লিখুন। অন্যদিকে ভেতরে মঙ্গল সিনু এখনও হজম করতে পারছে না যে শেখাওত এত সহজে পুষ্পার জিনিস বাজেপ্ত করতে পেরেছে। সে কাঠগুলোর কাছে গিয়ে সেগুলো চেক করে দেখতে থাকে। মঙ্গল সিনু কাঠগুলোর গন্ধ শুঁকে বুঝতে পারে এগুলো লাল সুন্দরন কাঠ নয়, বরং সান্দ্রা কাঠ। তাই সে দ্রুত শেখাওতকে ভেতরে ডেকে আনে। শেখাওত একটা কাঠের টুকরা হাতে নিয়ে বলে, এটা লাল চন্দন কাঠ না। মঙ্গল সিনু বলে, না, এটা সান্দ্রা কাঠ। সান্দ্রা কাঠ বাইরে থেকে লাল হলে ভেতরটা সাদা হয়, আর লাল চন্দন কাঠের বাহির ভেতর পুরোটাই লাল হয়। এই সান্দ্রা কাঠের 1 টনের দাম 10,000 টাকাও হবে না। এই কথা শুনে যেন শেখাওতের বড় একটা ঝটকা লাগে। তখনই তারা বাইরে থেকে একদল গরু যাবার শব্দ শুনে বাইরে আসে। পুলিশেরা শেখাওতের সামনে একটা গরুর গাড়ি এনে বলে, কাল রাতে মালের সাথে আমরা এই গাড়িটাও পেয়েছি স্যার। শেখাওত রেগে সেই গরু গাড়ির একটা কাঠ ভাঙতেই দেখে কাঠটার ভেতরেও লাল। এবার শেখাওত পুষ্পার সমস্ত প্ল্যান বুঝতে পারে। আসলে পুষ্পা নিজেও জানত সেই ট্রাকে করে জিনিস নিয়ে যেতে পারবে না, তাই সে কাঠগুলো দিয়ে গরুর গাড়ি বানিয়ে সেটাই বর্ডারের বাইরে পাস করেছে। শেখাওত এই গাড়ি দিয়েই কাল ট্রাকগুলোর পথ আটকেছিল। নিজের এমন বোকামির কথা ভেবে শেখাওতের মাথা পুরো খারাপ হয়ে যায়। আর তখনই সেখানে ওপরের রাস্তায় ভাবের সাথে এন্ট্রি হয় আমাদের পুষ্পা ভাওয়ের। পুষ্পা ওপর থেকেই শেখাওতকে ইশারায় বলে, কেমন বাজ দিলাম? শেখাওত ইশারায় বলে, তোর গরুর গাড়ির প্ল্যান খুব ভালো ছিল পুষ্পা। শেখাওত পুষ্পাকে একটা ফুল পাঠিয়ে ইশারায় বলে, তোকেও এভাবেই ফুল বানিয়েছি আমি।
শেখাওয়াত পুষ্পাকে ইশারায় বলে, আমি একা ফুল নই, এখানে আমরা ৩ জন ফুল আছি। এই বলে গাড়ির পেছনে লুকিয়ে থাকা মঙ্গল, সিনু আর দাক্ষাকেও পুষ্পার সামনে নিয়ে আসে। এসব দেখে পুষ্পার সবাই হাসতে থাকে। পুষ্পাও তাকে ইশারায় বলে, আমার একটা চুলও ছেড়তে পারবি না। এরপর পুষ্পা চলে যেতে লাগলে শেখাওয়াত তাকে ডেকে বলে, তুই বলেছিলি একটা কাঠও আটকাতে পারলে তুই সিন্ডিকেট ছেড়ে শ্রমিকে যোগ দিবি। আমার কাছে তো পুরো একটা গাড়ি আছে, এখন তো তোর শ্রমিক হতেই হবে। পুষ্পার ইশারার সাথে সাথে তার লোকেরা বলে, পুষ্পা নাম শুনে ফ্লাওয়ার ভেবেছিস নাকি ফায়ার? আমি পুষ্পা বলে, ফায়ার না, ওয়াইল্ড ফায়ার। আর তখনই শেখাওয়াতের সামনে থাকা গরুর গাড়িটা ব্লাস্ট হয়ে যায়। এরপর পুষ্পা ইশারায় শেখাওয়াতকে টিজ করতে করতে সেখান থেকে চলে যায়। এসব দেখে শেখাওয়াত, সিনু আর দাক্ষা ৩ জনেই রাগে ফুঁসতে থাকে। শেখাওয়াত সিনুকে বলে, আমার জন্য একটা মিটিং অ্যারেঞ্জ করুন। সিনু বলে, তা কেন? শেখাওয়াত বলে, খেলা তো এখনও শেষ হয়নি, সবে শুরু হয়েছে। সেদিন রাতেই পুষ্পা তার পরিবারকে নিয়ে গ্রামের মন্দিরে পূজা দিতে যায়। পুষ্পাদের মন্দিরে আসতে দেখে তার সৎ ভাইয়ের মেয়ে কাবেরী তাদের সাথে কথা বলতে চায়। কাবেরীর বাবা পুষ্পাকে ভাই হিসেবে না মানলেও কাবেরী সবসময় পুষ্পাকে চাচা চাচা বলে তার আগে পিছনে ঘুরঘুর করতে থাকে। কিন্তু পুষ্পা কাবেরীকে পাত্তা দিত না। কাবেরী শ্রীভল্লীকে বলে, আমি সবসময় পুষ্পা চাচাকে ভালোবাসি, কিন্তু সে কখনোই আমাকে পছন্দ করে না। শ্রীভল্লী বলে, তোমার চাচাও তোমাকে অনেক ভালোবাসে, কিন্তু কখনো এটা প্রকাশ করে না। পূজা দেওয়ার সময় হঠাৎ করে শ্রীভল্লী অসুস্থ হয়ে পড়ে। সেটা দেখে গ্রামের মহিলারা এসে তাকে ধরে। একজন বৃদ্ধ মহিলা শ্রীভল্লীর চোখ দেখে জিজ্ঞেস করে, তোমার কি আগের মাসে পিরিয়ড হয়েছিল? শ্রীভল্লী মাথা নেড়ে না বললে বৃদ্ধ মহিলা পুষ্পার মাকে বলে, পার্বতী, তুই দাদি হতে যাচ্ছিস। পুষ্পা বাবা হতে যাচ্ছি শুনে সকল গ্রামবাসী খুশি হয়ে যায়, আর শ্রীভল্লী ভিড়ের মাঝে তার স্বামীকে খুঁজতে থাকে। অন্যদিকে পুষ্পাকে দেখা যায় মহিলাদের মতো পোশাক পরে দেবী কালীর মতো সেজে তার প্রার্থনা করছে। তার এমন আচরণ দেখে শ্রীভল্লী অবাক হয়ে যায়। শ্রীভল্লী পুষ্পার কাছে গিয়ে বলে, স্বামী, তুমি এসব কেন করছো? পুষ্পা বলে, আমি শুনেছি এভাবে প্রার্থনা করলে মনের আশা পূরণ হয়। শ্রীভল্লী বলে, তুমি নিজেই তো এই পুরো গ্রামের মানুষের মনের আশা পূরণ করো, তোমার এমন কি আশা যার জন্য তুমি এভাবে প্রার্থনা করছো? পুষ্পা বলে, আমি মায়ের কাছে প্রার্থনা করেছি আমার যাতে একটা মেয়ে সন্তান হয়। শ্রীভল্লী বলে, মেয়ে হোক বা ছেলে, তাতে সমস্যা কি? পুষ্পা কান্দি কান্দে বলে, ছেলে হলে তো আমি কখনো তাকে গোত্র পরিচয় দিতে পারবো না, মেয়ে হলে অন্তত স্বামী পরিচয় বাঁচতে পারবে। আসলে পুষ্পা তার বাবার অবহিত সন্তান হবার কারণে সে কখনো নিজের বংশ পরিচয় বলতে পারেনি। সে চায় না তার সন্তানও এই কষ্টটা ভোগ করুক। শ্রীভল্লী এসব শুনে পুষ্পাকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে। অন্যদিকে কিছু বকাটে লোক মন্দিরের কাছে এসে কিছু মেয়েদেরকে উত্ত্যক্ত করছিল। এটা দেখে কাবেরী তাদের বাধা দিতে চায়, আর সেই বকাটে লোকগুলো এবার কাবেরীকে উত্ত্যক্ত করতে শুরু করেছিল। তারা জোর করে কাবেরীর কাপড় খোলার চেষ্টা করছিল, আর কাবেরী অসহায়ের মতো তাদের হাত থেকে ছোটার চেষ্টা করছিল। তখনই পুষ্পা এসে সেই বকাটে লোকগুলোকে মারধর করতে শুরু করে। পুষ্পা একাই সবাইকে মেরা কুপকাট করে ফেলে। এখানে পুষ্পার ফাইটের স্টাইলটা দেখার মতো ছিল। বুঝতে পারবেন আসলে তখনই অ্যাকশনগুলো তো সেখানে এক্সপ্লেন পুষ্পার করে সৎ বোঝানো ভাই, যায় না, অর্থাৎ আপনারা কাবেরীর যদি বাবা দেখেন চলে তাহলে আসে। বুঝতে পারবেন। কাবেরীর বাবা পুষ্পাকে বলে, ওদেরকে মেরে কি আমার কাছে হিরো সাজতে এসেছ? যতই চেষ্টা করো না কেন, মূল ডোলেরই বংশের হতে পারবে না তোর। কাবেরী রেগে তার বাবাকে বলে, আপনি এই কথা কিভাবে বললেন? যদি পুষ্পা চাচা না থাকতো তাহলে ওই নোকগুলো আজ আমার ইজ্জত করে নিত। কাবেরীর বাবা তাকে থাপ্পড় দিয়ে বলে, তুই কাকে চাচা বলছিস? ওই অবৈধ সন্তানকে? ওরা যদি তোর ইজ্জত কেড়েও নিত তাহলেও আমার এতটা লজ্জা লাগতো না যতটা তুই তোকে চাচা বলে ডেকেছিস সেজন্য লাগছে। ও তো এই সুযোগেরই অপেক্ষায় ছিল, আজ চান্স পেয়েছে আর হিরো সাজতে চলে এসেছে। পুষ্পা এসব শুনে চুপ করে থাকলেও শ্রীভল্লী আর চুপ থাকতে পারে না। শ্রীভল্লী রেগে গিয়ে কাবেরীর বাবাকে বলে, তোদের বংশের নাম আমাদের প্রয়োজন নেই, আমার স্বামী এমনিতেই হিরো। শুধু কাবেরী না, ওরা অন্য কোনো মেয়ের সাথে বেয়াদবি করলে আমার স্বামী এটাই করত। আর বংশের গর্ব করছো? এই পুরো স্টেটে একটা লোক দেখাও তো যে আমার স্বামীকে চেনে না। এখানে প্রতিটা মানুষ আমার স্বামীর নামে বাঁচে। আমার স্বামী রেগে গেলে এই পুরো চিত্ত থরথর করে কাঁপে। আর শুধুমাত্র তোর কারণে আমার স্বামীর সেই চোখে আমি পানি দেখেছি। বাবা হওয়া তো খুশির বিষয়, কিন্তু আমার স্বামী খুশি হতেও কাচ্ছে না, তাও তোর কারণে শুধু। আর কতদিন বংশের নাম নিয়ে ঢল পিটাবি? হ্যাঁ, যার নাম নেই তার বংশপরিচয়ের দরকার হয়। আমার স্বামীর জন্য তার নিজের নামই যথেষ্ট। শ্রীভল্লী এরপর কয়েকজনকে তাদের পরিচয় বলতে বলে। তারা কেউ বলে আমি পুষ্পা ভাইয়ের ম্যানেজার, আর কেউ বলে আমি পুষ্পা ভাইয়ের ড্রাইভার। এটা আমার স্বামীর নামের পাওয়ার। পুষ্পা শুধু একটা নাম নয়, বুঝেছিস? পুষ্পা একটা ব্র্যান্ড। এরপর শ্রীভল্লী পুষ্পার কাছে গিয়ে বলে, চলো স্বামী, যাই এখান থেকে।
পুষ্পা শ্রীভাল্লি আর তার মাকে বুকে নিয়ে মন্দির থেকে বেরিয়ে যায়। এদিকে কাবেরীকে উত্তপ্ত করা সেই লোকগুলোকে পুষ্পার লোকেরা তার কথা মতো ন্যাড়া করে জুতার মালা পরিয়ে গাধার পিঠে চড়িয়ে গ্রাম থেকে বের করে দেয়। লোকগুলো যাবার সময় কাবেরীর দিকে রাগের দৃষ্টিতে তাকিয়ে থাকে। অন্যদিকে শেখাবাদ, মঙ্গল, সিনু আর ডাকসা নিয়ে সিয়ামের সাথে দেখা করে। তারা সিএমকে জানায় যে পরবর্তী সিএম সুদীপ্পা হতে যাচ্ছে। সিএম বলে, এটা হতেই পারে না, কারণ সুদীপ্পাকে আমি ৩০ বছর ধরে চিনি, ওর মধ্যে সিএম হওয়ার মতো গতি তো নেই। শেখাওয়াত বলে, সুদীপ্পা নিজের জোরে নয়, বরং পুষ্পার জোরে সিএম হতে যাচ্ছে। সিএম বলে, পুষ্পা? ওই ছেলে তো একবার এখানেও এসেছিল আমার সাথে ছবি তুলতে, কিন্তু আমি তুলিনি। সিনু বলে, এটাই ভুল করেছেন স্যার। শেখাওয়াত বলে, পুষ্পা প্রতাপ রেড্ডিকে ৫০০ কোটি টাকা দিয়ে অলরেডি কিনে নিয়েছে, আর পার্টির সব লোকেরা লুকিয়ে লুকিয়ে সাপোর্ট করতে শুরু করেছে। এবার সিএমের মনে ভয় ঢুকে যায়। সিএম এবার পুষ্পার পাওয়া সম্পর্কে বুঝতে পারে। সিএম বলে, এখন উপায় কি? শেখাওয়াত বলে, এখন একটাই উপায়, সেটা হচ্ছে পুষ্পাকে আটকানো। পুষ্পার মাল দেশের বাইরে যেতে না দিলেই তার সব পাওয়ার শেষ হয়ে যাবে। সিএম এবার শেখাওয়াত গিয়ে যে কোনো ধরনের অ্যাকশন নেবার পারমিশন দিয়ে দেয়, অর্থাৎ এখানে শেখাওয়াত সিএমকে কাজে লাগিয়েছে। এদিকে পুষ্পার লাল চন্দনগুলো ততক্ষণে রামেশ্বরের পোর্টে পৌঁছে গিয়েছিল। এখান থেকে শ্রীলঙ্কা যেতে মাত্র ১৮ কিলোমিটারের পথ পাড়ি দিতে হবে, আর এটা করতে পারলেই লাল চন্দনগুলো সেফ জোনে চলে যাবে। যখন শেখাওয়াত জানতে পারে যে কার্ডগুলো রামেশ্বরের পোর্ট থেকেই পাচার করা হবে, সে সাথে সাথে তখনই সেখানে তার ফোর্স নিয়ে চলে যায়। শেখাওয়াত তার ফোর্স পাগলের মতো করে লাল চন্দন কাঠ খুঁজতে থাকে। হঠাৎ শেখাওয়াতের মাথায় আসে তারা তো পানির নিচ চেক করেনি। সে সাথে সাথে দৌড়ে গিয়ে সমুদ্রে ঝাঁপ দেয়। শেখাওয়াত দেখে তার ধারণাই ঠিক, পুষ্পার লোকেরা বুঝে গিয়েছিল তারা ধরা পড়ে গেছে। তাই একজন ইশারা করতেই তারা সব জাহাজগুলো একসাথে ছেড়ে শ্রীলঙ্কার দিকে যেতে থাকে। শেখাওয়াত স্পিডবোর্ড নিয়ে সেই জাহাজগুলোর পিছু করতে থাকে, কিন্তু তার আগেই জাহাজগুলো শ্রীলঙ্কার বর্ডার ক্রস করতে সক্ষম হয়। যেখানে শেখাওয়াত যখন সে বর্ডার ক্রস করতে যায়, তখন শ্রীলঙ্কার নৌবাহিনী তাদের দিকে গুলি ছুড়ে তাদেরকে আটকে দেয়। শেখাওয়াত দূরবীন দিয়ে দেখে জাহাজগুলো অলরেডি শ্রীলঙ্কার পোর্টে পৌঁছে গেছে, আর সেখানে আগে থেকেই পুষ্পা দাঁড়িয়ে আছে। পুষ্পা তার কাজ সফলভাবে শেষ করে আর হামিদের থেকে ২০০০ কোটি টাকা নিয়ে দেশে ফিরে আসে। এরপর সেই টাকা কভারের ভেতর ভরে সেন্ট্রাল মিনিস্টারের কাছেও পাঠিয়ে দেয়। ফলে সুদীপ্পাও সিএম হয়ে যায়। সিএমের শপথ নিয়ে সুদীপ্পা সোজা পুষ্পার বাড়িতে যায়। পুষ্পার বাড়ির সামনে জড়ো হওয়া রিপোর্টাররা তাকে প্রশ্ন করে, আপনি এখানে কেন এসেছেন? সিএম সুদীপ্পা বলে, পুষ্পা আমার ছোট ভাই, তাই আমি ওর বাসায় খাবার খেতে এসেছি। পুষ্পা তাকে বরণ করতে গেলে সিএম তার হাতে শেখাওয়াতের ট্রান্সফার লেটার দেখায়। তবে পুষ্পা বলে, শেখাওয়াত ট্রান্সফার না হয়ে এখানে থাকলে ওর অসম্মান হবে। শ্রীবাল্লি সিএমকে বরণ করতে আসলে সুদীপ্পা শ্রীবাল্লিকে বলে, এখন থেকে কোনো কিছু চাইতে হলে ভেবেচিন্তে চেও। তোমার একটা ছবি চাওয়ার কারণে পুষ্পার রাজনীতি বদলে আমাকে সিএম বানিয়ে ঘরে নিয়ে এসেছে। এরপর সুদীপ্পা পুষ্পার পরিবারের সবার সাথে ছবি তোলে। এখানে পুরনো সিএমের সেই ফটোগ্রাফারকে আনা হয়েছিল এই ছবিগুলো তুলতে। এদিকে বেচারা পুরনো সিএম তো এই আফসোস করতে করতে শেষ যে সে কেন পুষ্পার সাথে সেদিন ছবি তুলল না। অন্যদিকে শেখাওয়াত সেই জব্দ করা চান্দা কাঠে আগুন লাগিয়ে সেখানে বসে বসে ড্রিলস করছিল। সাব ইন্সপেক্টর শেখাওয়াত শাখাওয়াতের কাছে এসে বলে, কালই কাঠের নিলামি হতে যাচ্ছে, আমরা ধরা পড়ে যাব যে আমরা চন্দন নয় বরং সান্দ্রা কাঠ জব্দ করেছি। শেখাওয়াত বলে, চান্দা পড়ে গেলে তো বোঝা যাবে না এটা চন্দন কাঠ নাকি সান্দ্রা কাঠ, ছাই তো ছাই হয়। এরপর শেখাওয়াত সেই সকল কাঠে আগুন দিয়ে, আমি একা মরব কেন, তুমিও আমার সাথে আগুনে পুড়ে মরো। সাব ইন্সপেক্টর শেখাওকে সেখানে রেখেই দৌড়ে বাইরে বেরিয়ে আসে। পরদিন সকালে শ্রীভাল্লির ঘুম ভাঙলে সে দেখে পুষ্পার নিচে শুয়ে আছে। শ্রীভাল্লি পুষ্পাকে ডেকে বলে, তুমি নিচে কেন শুয়ে আছো? পুষ্পা বলে, যদি আমার হাত পা ভুলে তোমার পেটে লেগে যায় আর বাচ্চার কিছু হয়ে যায়, এই জন্য নিচে শুয়েছি। তখনই বাইরে থেকে পুষ্পার লোক তাকে ডাকতে থাকে। পুষ্পা বাইরে গেলে তার মা বলে, তোর ভাবি এসেছে। পুষ্পা তার কাছে গেলে ভাবি বলে, আজ সকালে কাবেরী কম্পিউটার ক্লাসে গিয়েছিল, ওখান থেকে ওকে কেউ তুলে নিয়ে গেছে। ওরা তোমার ভাইকে ফোন দিয়ে ২ কোটি টাকা চেয়েছে। তোমার ভাই বুঝতে পারছে না কি করবে, প্লিজ আমার মেয়েকে বাঁচাও। পুষ্পা তার ভাবিকে কোনো উত্তর না দিয়ে আবার রুমের ভেতর চলে যায়। তারা ভাবে পুষ্পা হয়তো এখনও তার ভাইয়ের ওপর রাগ, এই জন্য সে কাবেরীকে বাঁচাতে যাবে না। কিন্তু একটু পরই পুষ্পা একটা শটগান নিয়ে বাইরে বের হয়ে আসে। এরপর সোজা চলে যায় সিডি নামের এক ফেমাস টিভি চ্যানেলের অফিসে। সেখানে গিয়ে সে টিভিতে কিডন্যাপারদের ধমকি দিয়ে বলে, ২ ঘণ্টার মধ্যে আমার বাচ্চা যেখানে ছিল সেখানে ফিরে না আসলে তোদেরকে বের করে একে একে টুকরো টুকরো করব। এই খবর দেখে সেন্ট্রাল মিনিস্টার সুদীপ্পার কাছে আসে। সে সুদীপ্পাকে বলে, পুষ্পার ভাতিজিকে আমার ভাতিজা কিডন্যাপ করে নিয়ে গেছে। ও আমার ভাই সুব্বার এলডিআর, আমাদের বংশের একমাত্র ছেলে। কিছুদিন আগে ওকে রেপ কেসের কারণে জেল থেকে বের করে এনেছি। আমি চাই না
পুষ্পা ওর কোনো ক্ষতি করুক। সুদীপ্পা এটা শুনে সাথে সাথে পুষ্পাকে কল করে সবটা জানালে পুষ্পা বলে, তাহলে প্রতাপ রেড্ডিকে বলো আমার ভাতিজির গায়ে যেন একটা আঁচড়ও না লাগে, তাহলে তো আমাকে খুন করতেই হবে। সুদীপ্পা বলে, তুই এই ম্যাটার থেকে দূরে থাক, এমনিতেও তোর ভাই তোকে কখনোই ভাই মানেনি। পুষ্পা বলে, কিন্তু ওই মেয়ে তো আমাকে সবসময় চাচা বলে মেনেছে, ওরা যদি আমার বাচ্চার গায়ে একটা আঁচড়ও দেয় তাহলে আমি ওদের এমন হাল করব যে চিতা দেবার মতো অবস্থা থাকবে না। সুদীপ্পা প্রতাপ রেড্ডিকে বলে, আপনার ভাতিজিকে পুষ্পা খুঁজে বের করার আগে আমাদেরকে খুঁজে বের করতে হবে, নয়তো ওকে বাঁচানো সম্ভব হবে না। একদিকে পুষ্পারা আরেকদিকে সুব্বা রেড্ডি সিএমের ভাতিজা বুগ্গা রেড্ডিকে খুঁজতে বের হয়ে যায়। অন্যদিকে বুগ্গা রেড্ডি টিভিতে পুষ্পার লাইভ দেখে পুষ্পাকে কল করে আর বলে, তোমার ভাতিজি আমার কাছে আছে, নিতে চাইলে 2 কোটি টাকা নিয়ে আমার বলা লোকেশনে আসো, তবে তোমাকে একাই আসতে হবে। পুষ্পা হেলিকপ্টার করে টাকা নিয়ে একাই কাবেরীকে উদ্ধার করতে চলে যায়। পুষ্পা তাদের দেয়া লোকেশনে পৌঁছে সেখানে টাকার বৃষ্টি বর্ষণ করে। এখানে সিনটা অস্থির একটা সিন ছিল। এরপর ভিতরে গিয়ে বুগ্গা রেড্ডির বুকে বন্দুক ঠেকিয়ে কাবেরীকে নিয়ে আসতে বলে। বুগ্গা বলে, আমার ক্ষতি করার চেষ্টা করো না, ভেতরে কাবেরীর মাথায় বন্দুক ঠেকানো মারছে, তুমি এখানে গুলি করলে কিন্তু ওখান থেকেও শব্দ হবে। পুষ্পা নিজের ভাতিজের কথা চিন্তা করে বন্দুক ছেড়ে দেয়। পুষ্পা বলে, সেন্ট্রাল মিনিস্টারে ভাতিজার তো টাকার জন্য এই কাজ করার কথা না, কী কারণে কাবেরীকে নিয়ে আসেছিস? বুগ্গা বলে, একদম ঠিক ধরেছেন, মন্দিরে আমাদের কি মেরে যে অপমান করেছিলেন সেটার তো প্রতিশোধ নিতেই হবে। ছেলেগুলো পুষ্পাকে মারতে শুরু করে। পুষ্পা চুপচাপ মার খায়, কারণ কাবেরী তাদের হাতে বন্দী এখনও। ছেলেগুলো পুষ্পাকে এভাবে মেরে মজা পাচ্ছিল না, কারণ সেদিন মন্দিরে পুষ্পা তাদেরকে শাড়ি চুরি পরিয়ে মেরেছিল, তাই তারা পুষ্পাকে শাড়ি চুরি পরিয়ে মন্দিরের মতো করে সাজায়। তখনই সেখানে সুব্বা রেড্ডির কিছু লোক চলে আসে। তারা জানত পুষ্পা কতটা শক্তিশালী, এজন্য তারা মার খাবার ভয়ে পুষ্পার হাত বেঁধে দেয়। এরপর তাকে মারতে শুরু করে, কিন্তু এতেও তাতে সন্দেহ হচ্ছিল না, কেননা এর আগে হাত বাঁধার পরও সে কী করেছে তা তারা ভালো করেই জানে। এজন্য তারা মার খাবার ভয় আগে পুষ্পার হাত এবং পা বেঁধে তারপর তাকে মারতে শুরু করে। কিন্তু এতেও তাদের শান্তি হচ্ছিল না। তারা পুষ্পাকে আরও কষ্ট দেবার জন্য কাবেরীকে পুষ্পার সামনে বসে খারাপভাবে স্পর্শ করতে থাকে। এবার পুষ্পার চুপ করে থাকে না, সে হাত বাঁধা অবস্থাতেই এক এক করে গুন্ডাদের মারতে থাকে, আর এক পর্যায়ে কৌশলে নিজের হাত পায়ের বাঁধনও খুলে ফেলে। এক এক করে এসে শেষে বুগ্গা রেড্ডির সব লোককে মারতে থাকে। এবার বুগ্গা রেড্ডিও পুষ্পাকে দেখে ভয় পেয়ে যায়। অন্যদিকে সুদীপ্পা এবার টেনশনে পড়ে যায়। সে পুষ্পার লোকদেরকেও এবার আর ফোন করে বলে তারা যেন পুষ্পাকে থামায়, কিন্তু পুষ্পা কারোর বাধা মানে না। সে বুগ্গা রেড্ডিকে ত্রিশূল দিয়ে আঘাত করে সেখানেই মেরে ফেলে। সুব্বা রেড্ডি তার ছেলের এই অবস্থা দেখে কাবেরীকে মারতে আসলে পুষ্পা তাকেও সেখানেই মেরে ফেলে। এরপর পুষ্পা তার ভাতিজিকে নিয়ে সেখান থেকে ফিরে আসে, আর প্রতাপ রেড্ডি একসাথে তার ভাই আর ভাইপোকে হারিয়ে প্রতিশোধের আগুনে জ্বলতে শুরু করে। কিছুদিন পর পুষ্পার বড় ভাই অর্থাৎ কাবেরীর বাবা প্রথমবারের মতো পুষ্পার বাড়িতে যায়। তাকে সেখানে দেখে সবাই অবাক হয়ে যায়। শ্রীভাল্লি দৌড়ে গিয়ে পুষ্পাকে জানায় যে তার ভাই এসেছে, কিন্তু কাবেরীর পুষ্পা বাবা অভিমানে পুষ্পার মায়ের কাছে ক্ষমা চায়। এরপর কাবেরীর বিয়ের কার্ড দিয়ে বলে, কাবেরীর বিয়ে ঠিক হয়েছে, প্রথম কার্ডটা আপনাদেরকে দিতে এসেছি। আসলে কাবেরীর বাবাও এখন নিজের ভুলটা বুঝতে পেরেছিল, তাই সে মন থেকেই পুষ্পার কাছে অনুতপ্ত ছিল। বিয়ের কার্ড দিয়ে কাবেরীর বাবা সেখান থেকে চলে যায়। পুষ্পা এতক্ষণ তাকে আড়াল থেকে দেখছিল। তখনই শ্রীভাল্লি বিয়ের কার্ডটা নিয়ে পুষ্পার কাছে আসে। শ্রীভাল্লি পুষ্পাকে বলে, দেখো, বিয়ের কার্ড মায়ের নামে চাপিয়েছে, আর কার্ডে তোমার নাম লিখেছি, মূল্যটি পুষ্পাজ। পুষ্পা কার্ডটা দেখে অনেক ইমোশনাল হয়ে পড়ে আর শ্রীভাল্লিকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে। দেখতে দেখতে কাবেরীর বিয়ের দিন চলে আসে। পুষ্পা তার পরিবারের সাথে খুশি মনে সেই বিয়েতে যায়। পুষ্পার বড় ভাই তাকে দেখেই জড়িয়ে ধরে। এরপর পুষ্পার ছোট ভাইও তাকে জড়িয়ে ধরে। এতদিন পর 3 ভাই একসাথে হয়ে আনন্দে কাঁদতে থাকে। কাবিও এই প্রথমবারের মতো তার বাবাকে ভয় না পেয়ে পুষ্পাকে চাচা বলে ডাকে। অন্যদিকে প্রতাপ রেড্ডির ভাইয়ের ফিউনারেলে সব এমপি মন্ত্রীরা আসলেও পুষ্পা সেখানে যায় না। প্রতাপ রেড্ডি বলে, সবাই আসলেও একজন তো এখনও আসেনি। তখনই একটা লোক এসে বলে, পুষ্পা নিজে না আসলেও আপনার জন্য একটা জিনিস পাঠিয়েছে। দেখা যায় সেটা একটা ফুলের তোড়া। এদিকে কাবেরীর বিয়েটাও খুব সুন্দরভাবে পুষ্পারা সম্পন্ন করে। তারা একসাথে ফ্যামিলি ফটো তুলছিল আর বিভিন্ন বিষয় নিয়ে মজা করছিল। আমরা সেখানেও একটা ফুলের তোড়া দেখতে পাই, যার মধ্যেও একটা টাইম বাম্ব ফিট করা ছিল। এসব কিছু না জানা সেখানের মানুষরা কাবেরীর বিয়ে উপভোগ করতে থাকে, আর দূরের একটা পাহাড় থেকে কেউ একজন একটা বাটন প্রেস করতেই বোমটা ব্লাস্ট হয়ে যায়। তবে এই বোমটা প্রতাপ রেড্ডির বাসায় ব্লাস্ট হয়েছে নাকি কাবেরীর বিয়ের মণ্ডপে, সেটা আমাদেরকে ক্লিয়ার করা হয় না।
আর কে বা এই বম্বিংয়ের পেছনে আছে সেটাও আমাদেরকে দেখানো হয় না। হয়তো এই মুভির তৃতীয় পার্টে এই সব কিছু ক্লিয়ার করা হবে, আর এখানেই পুষ্পা 2 বা পুষ্পা দ্য রুল মুভির সমাপ্তি ঘটে। অসাধারণ সাসপেন্স এবং অ্যাকশন নিয়ে তৈরি করা এই মুভিটি আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এতক্ষণ আমি আরাফাত ছিলাম আপনাদের সাথে। দেখা হচ্ছে পরবর্তী এক্সপ্লেনেশনে। সে পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন, যাতে নিত্য নতুন মুভি এক্সপ্লেনেশন আপনাদের কাছে নিয়ে আসতে পারি। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ। বন্ধুরা চ্যানেলের